TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণরা খুবই পক্ষপাতহীন উল্লেখ করে তিনি বলেছেন, তরুণরা দেশকে নতুন করে গড়তে চান। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এই কথা বলেছেন। এর আগে আমরা দেখলাম যে ডক্টর ইউনূস তার প্রসঙ্গ ধরে তিনি যে বাংলাদেশের বর্ষসেরা র্যাঙ্কিং হয়েছে, বাংলাদেশ দ্য ইকোনমিস্টের কান্ট্রি র্যাঙ্কিংয়ে সেই প্রসঙ্গটাও এসছে। গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধরতে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম স্থানীয় সময় রবিবার দুপুরে সাংবাদিকদের এই কথা জানান। যদিও আধা ঘন্টার মাথায় তিনি এই বক্তব্য থেকে সরে আসেন, ফলে বিভিন্ন সংবাদ মাধ্যম এই সংবাদ প্রকাশ করতে গিয়ে বিভ্রান্তিতে পড়ে। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আসলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বললেন চিফ প্রসিকিউটর, তারপরে সেখান থেকে মনে হলো বক্তব্য বদল করলেন। এটা কেন হলো, প্রসেস এবং রেড অ্যালার্ট জারির প্রসেসটা কি, সেটা নিয়েও আমরা আলোচনা করতে পারি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে। এই দুর্নীতির কারণে স্থল জলসীমা সহ সীমান্তের নানা রুট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুবই কঠিন হচ্ছে। এছাড়া তিনি বলেছেন, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নন স্টেট অ্যাক্টরের সঙ্গে যুক্ত হতে পারে না। আরকান আর্মির হাতেই মিয়ানমারের সীমান্তের নিয়ন্ত্রণ চলে যাওয়া প্রসঙ্গে তিনি এই কথা বলেছেন। বিশেষ করে বাংলাদেশের সাথে লাগোয়া যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তের পুরোটাই এখন আরকান আর্মির হাতে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি যে সেখানে একটা আলাদা দেশ হতে যাচ্ছে, আলাদা রাষ্ট্র হতে যাচ্ছে। তো এই বিষয়টা আসলে কতখানি বাস্তবতা আছে, কি আছে, এইটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। এছাড়া আমরা দেখছি সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর নেতৃত্ব দেওয়া হায়াত আল তাহরির আল শামের নেতা আহমদ আল শারা ওরফে আবু মোহাম্মদ আল জোলানিকে গ্রেপ্তারের জন্য যে তার মাথার দাম ঠিক করা হয়েছিল, বাউন্টি বলা হয় সেটাকে, $10 মিলিয়ন বাউন্টি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সেই পুরস্কার ঘোষণা বাতিল করেছে বাইডেন প্রশাসন। বিভিন্ন গণমাধ্যমে এমন তথ্য উঠে এসেছে। এর আগে সিরিয়া সফরে গিয়ে আমেরিকার কূটনৈতিক দল বিদ্রোহী ওই নেতার সাথে বৈঠক করেছে। আমরা দেখেছি এটা ভালো উদ্যোগ। আরেকটি প্রসঙ্গ, আমেরিকার ভেতরকারও বিভিন্ন প্রসঙ্গ রয়েছে। যেমন আমরা জানতে পারছি যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রানজিশন টিম, তার লোকজন গোপন বৈঠক করছে কিভাবে অবৈধ অভিবাসীদের এই আমেরিকা থেকে বের করে দেওয়া যায়। মাস ডেপোর্টেশনের যে কথা বলা হচ্ছে সেগুলো নিয়ে তারা পরিকল্পনা করছে। এই বিষয়টিও আমরা আলোচনা করতে পারি। বার্থ রাইট সিটিজেনশিপ, অর্থাৎ আমেরিকায় জন্ম নিয়ে যারা নাগরিকত্ব পেয়েছেন জন্মগতভাবে, সেই প্রসঙ্গটিও আসবে। সেই প্রসঙ্গটি কিন্তু আমেরিকার সংবিধানে উল্লেখ করেছে। আমেরিকার সংবিধানের 14তম সংশোধনীতে উল্লেখ রয়েছে, এই অধিকারটি নিশ্চিত করা হয়েছে। সেই অধিকারটি তিনি বিভিন্ন সময়ে বাতিল করবেন বলে এর মধ্যে বলেছেন, হুমকি দিয়েছেন। দেখা যাক সেটারও বাস্তবতা কত, যদি সম্ভব হয় আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার সাথে উপস্থিত আছেন ডক্টর গোলাম এ মাতবার, প্রফেসর এবং ডিন, স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমত ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আরও স্বাগত জানাচ্ছি ডক্টর আব্দুল্লাহ মামুন চৌধুরী, প্রফেসর, সাবেক চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, ইউনিভার্সিটি অফ রাজশাহী। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আচ্ছা স্যার, ভালো আছেন? আচ্ছা, আমরা যে আলোচনাগুলো করব, আমি শুরুতেই যাব ডক্টর গোলাম এ মাতবারের কাছে। তার কাছে জানতে চাইব যে ডক্টর ইউনূসকে যে বলতে হচ্ছে, বিশেষ করে আমরা দেখছি ইকোনমিস্টকে, এর আগেও কিন্তু এ ধরনের কথা তিনি বলেছেন, বিশেষ করে ভারতীয়
দের উদ্দেশ্যে এইটা কেন বারবার বলতে হচ্ছে, এইটার তাৎপর্য কি? ধন্যবাদ। আসলে দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্টের চিফ, উনি যথার্থই বলেছেন। এবং আমি বলবো, আপনি শুধু এই ব্যাপারে এই চরমপন্থী বা টেরোরিজম বা ইসলামী চরমপন্থীর কথা বারবার বলা হয়, বাংলাদেশকে চিত্রায়িত করে বিভিন্ন মাধ্যম, আমি বলবো যেগুলো আসলে যাদের কোনো ভিত্তি নেই এই ধরনের। এবং আমরা জানি ইদানিং পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু বাংলাদেশের ব্যাপারে অনেকগুলো মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দেওয়া হয়েছে। এবং আপনি দেখুন 9/11-এর পরে টেরোরিজম ইত্যাদি এইসব ক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে সবসময় কিন্তু তারা টেনে এনেছেন। কিন্তু আপনি একটা জিনিস আমরা প্রত্যেকের বোধহয় দেখা উচিত, যে আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মীয়ভাবে আমি মনে করি সবচেয়ে বেশি শ্রদ্ধা দেখায় অন্য ধর্মের লোকজনদেরকে। আমি বলছি না যে 2-4টা ঘটনা হয় না, হয়, এটা সব দেশেই হয়। একেবারে সবচেয়ে সিভিলাইজড কান্ট্রি, সবচেয়ে ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানেও হয়। এবং সেটা হওয়া উচিত না যে কোনো মাইনরিটির উপর কোনো ধরনের, বা যারা অন্য ধর্মে বিশ্বাসী তাদের উপর। এবং ইসলাম হচ্ছে একটা মহান ধর্ম। বাংলাদেশের মানুষের ধর্ম তো আমরা জানি মেজরিটি মানুষ মুসলিম। ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেখানে বলা হয়েছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। এবং সেই ব্যাপারে আমি বলবো যে আমরা দেখি প্রতিটি দেশেই কিন্তু আপনার একটা রেডিক্যাল গ্রুপ থাকে, ফান্ডামেন্টালিস্ট গ্রুপ থাকে, অনেক সময় কিছু কিছু উক্তি দেখা যায়। আপনি সবচেয়ে বেশি আপনি বোধহয় আমার মনে গুরুত্বপূর্ণ যে স্টেটমেন্টটা ডক্টর মোহাম্মদ ইউনূস তো এখন যে ইন্টারিম গভর্নমেন্টের চিফ, তাকে বিভিন্ন হয়তো বলবে, কিন্তু সবচেয়ে বড় কথা যে আপনার অমর্ত্য সেন, আরেকজন নোবেল লরিয়েট, সবসময় কিন্তু বলে যাচ্ছেন যে ধর্মীয় সম্প্রীতি যদি দেখতে যাও বাংলাদেশে যাও। তো আমি ইতিহাসটার কথা বলছি, যে আপনি দেখুন পাকিস্তান আমল থেকেই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশে আমরা জানি সবচেয়ে বেশি ইসলাম ধর্মীয়ভাবে যে পার্টিকে দেখতে পান, দলকে দেখতে পান, সেটা হচ্ছে জামাত ইসলামী। জামাত ইসলামী actually never got more than 30 seats, আমি বলছি না যে তারা পাওয়া উচিত না বা তারা পাবে না, আমি সেটা বলছি না। কিন্তু আপনি দেখুন, মানুষ কিন্তু ধর্মটাকে, অথচ পার্শ্ববর্তী দেশ আপনার ভারতে কিন্তু এই ধর্মকে পুঁজি করে কিন্তু সরকার গঠন করে ফেলেছে। আপনি যুক্তরাষ্ট্রে আপনি দেখবেন যে রিলিজিয়াস এলিমেন্টটা এখন কিন্তু, রিলিজিয়াসিটি আমি যেটা বলি, ধর্মান্ধতা, এইটা কিন্তু এখন এইখানেও বেশি। আপনি ইভেন যে ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো যেগুলো আমরা বলছি, এখন সেখানেও বিভিন্ন সময় আপনার বিভিন্ন ধরনের যে অঘটনা ঘটা যাচ্ছে ধর্মকে কেন্দ্র করে। তো এইটা বাংলাদেশকে সবসময় মানে টেরোরিজমের দিকে নেওয়া হয়। বাংলাদেশের সঙ্গে সবসময় বলা হয় যে এখানে যে চরমপন্থীরা কাজ করে। চরমপন্থী সবখানেই আছে, আমি তো বলছি এখানেও আছে। চরমপন্থী নাই এমন কোনো দেশ নাই, এভরি হয়ে আছে, প্রতিটি ধর্মের এলিমেন্ট আছে। এবং মাইনরিটি ইস্যুও দেশে দেশে আছে, রাইট? মাইনরিটি ইস্যু দেশে দেশে আছে। সো এখন দেখতে হবে যে ওভারঅল যে আপনার বিশেষ করে যে অভ্যুত্থানটা হলো, সেটা আসলে আমাকে অবাক করেছে যে এই যে ইয়াং জেনারেশন, তারা ইভেন যে বলেছে আমরা মন্দির এবং যে আমাদের টেম্পল যেগুলো আছে সেগুলো পাহারা দেব, এবং পাহারা দিয়েছে। এবং এরপরও এখনো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সবসময় কিন্তু একটা ইনক্লুসিভ একটা অ্যাপ্রোচ নিয়ে কিন্তু আসছে। এই যে তরুণ সম্প্রদায় যারা অভ্যুত্থানটাকে সাকসেস করেছেন, বা বাংলাদেশের আপামর জনসাধারণ। তো এইটা আসলে ডক্টর ইউনূস যে একেবারে ওভার স্টেটমেন্ট করেছে তা না, উনি 110% রাইট। এবং বাংলাদেশ কোনোদিন কিন্তু আমার মনে হয় না যে এই ধরনের, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু আপনার এদিক দিয়ে খুব রেশনাল, এখনো কিন্তু শ্রদ্ধা আছে। এই শ্রদ্ধা বা এই যে গুড ভার্চুস গুলো, অন্যের প্রতি যে একটা অন্যের সাথে একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক, অন্যের প্রতি একটা সম্মান, অন্যের ধর্মের প্রতি সম্মান, আমি বলছি না যে একেবারে 110% অ্যাঞ্জেলিক কান্ট্রি বাংলাদেশ অগঠন ঘটে, এবং হওয়া উচিত না। যে এটা একটা মানুষকে আমি প্রথম যেটা দেখি সেটা হচ্ছে সে একটু যে দেশেরই হোক সেই দেশে একজন নাগরিক, কেন তাকে ধর্মের ভিত্তিতে, তার মাইনরিটি স্ট্যাটাস, তার এথনিসিটি, তার এগুলোর উপর ভিত্তি করে কেন তাকে আপনি আইডেন্টিফাই করবেন? হি অর শি is the citizen of that country, so he or she should get all kinds of privileges and the facilities that the country gives for the citizens. So this is what, তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এগ্রি করি, এবং আমি আরো এগ্রি করি যে প্রত্যাশনের সাথে যে আসলে রিলিজিয়াস যে আপনার যদি সম্প্রীতি দেখতে চান, বাংলাদেশ আমি মনে করি হোল্ড এ গুড ট্র্যাডিশন। আমি বলছি যে দুর্ঘটনাগুলো হয়েছে সেগুলো যা আমি নিন্দা জানাই,
এবং সেগুলো করেছে কিছু লোক। আমি বলছি আপনার সবখানে কিন্তু একটা রেডিক্যালিস্ট গ্রুপ থাকে, দে অনলি গো গভর্ন বাই দেয়ার সুপ্রিমেসি, দে অনলি। রিলিজিয়নটা প্রবলেমটা আপনার কোন সময় হয়, যখনই আপনি একটা রিলিজিয়ন আর একটা রিলিজিয়নের উপর একটা আপনার সুপার ইম্পোজ করতে চায় বা সুপিরিয়রিটি এস্টাবলিশ করতে চায়। হ্যাঁ, তো সেটা 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 কিন্তু সেদিক দিয়ে আমি বলবো যে কিছু ঘটনা যে হচ্ছে না তা না, ঘটনা হচ্ছে, বাংলাদেশে হয়েছে এবং আনফরচুনেট সেটা, এবং ভবিষ্যতে যেটা হবে না। আমি আসলে ইয়াং জেনারেশনের মাঝে মাঝে স্টেটমেন্ট গুলো দেখি, তারা কিন্তু বারবার বলছে এই রিলিজিয়ান ভায়োলেন্স যাতে, রিলিজিয়াস ভায়োলেন্স বা এথনিক ভায়োলেন্স গুলো যাতে দেশে না হয়, সেদিকে তারা কিন্তু দে উইল বি ভেরি ওয়াচফুল। সো দ্যাটস হোয়াট। দেখেন ডক্টর গোলাম মাতবার, বাংলাদেশকে আপনি বললেন যে এখানকার সমাজ বাস্তবতা যেটা, সেটা হচ্ছে একটা সেকুলার ব্যবস্থা যেন থাকে সবসময়, পরমত সহিষ্ণুতা, ধর্মীয় সম্প্রীতি ইত্যাদি। হ্যাঁ, ঠিকই যথার্থই বলেছেন। এখানে যে পুরনো বৌদ্ধ বিহারগুলো আছে এবং পুরনো মন্দিরগুলো আছে, হিন্দু মন্দির আছে, এখানে 500-600 বছর আগের মসজিদ রয়েছে, সবগুলোই কিন্তু এই ধর্মীয় সম্প্রীতির চিহ্ন বহন করছে। এটা আমরা স্বীকার করি আর না করি, রাইট? এখন অনেক দিনের আমি একটু বলি ইতিহাস, আমাদের যে পাক ভারত বাংলাদেশ যে আমাদের যে ইতিহাস সাবকন্টিনেন্টে আর কি, আমি কোথায় আপনার যে মন্দির ভেঙে মসজিদ করেছে বাংলাদেশে, আপনি আমাকে বলেন। রাইট, এক্স্যাক্টলি। আমি মানে ডক্টর জার্মানির চ্যান্সেলর, ফর্মার চ্যান্সেলর, সে কিন্তু কিছুটা কথা বলেছেন যে মুসলমানদের উপর বরং ইন্ডিয়াতে যেটা হচ্ছে, আমি বলছি না ইন্ডিয়া সব মানুষ খারাপ, কিন্তু ওখানে কিন্তু অকারেন্স গুলো হচ্ছে। তো এই অবস্থায় কি ওই স্টেটমেন্ট গুলো কেন আসছে না? রাইট, আমি ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরীর কাছে যাব যে ভারতের জন্য, ভারতের পক্ষে কি বাংলাদেশি সংখ্যালঘু ইস্যু নিয়ে কথা বলা কি মানায় কিনা? তারা কি করছে? তারা মসজিদে মসজিদে তাদের দেশের মসজিদের নিচে মন্দির খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, মসজিদ খনন এর কাজ একটা হাতে নিয়েছে। তো তাদের ভিতরেই একটা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এই বিষয়টি। দেখেন, এই অবস্থায় তারা এগিয়ে এসছে বাংলাদেশের এই বিষয়। এখন জিও পলিটিক্যাল জায়গা থেকে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে, ডক্টর আব্দুল আল মামুন চৌধুরী আপনি বলবেন। ধন্যবাদ। দেখুন, বাংলাদেশ রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছে যে চেতনা নিয়ে, তার মধ্যে একটি ছিল যে একটা প্লুরালিস্টিক সোসাইটি, ডেমোক্রেটিক সোসাইটি এবং ধর্ম নিরপেক্ষ উদার একটা রাষ্ট্র হবে এখানে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ একটা এখনও বলা যায় নবীন রাষ্ট্র। রাষ্ট্র সৃষ্টির ইতিহাসে বাংলাদেশ মাত্র 53 বছর অতিক্রম করেছে। এখন মুশকিলটা হচ্ছে যে বাংলাদেশ সবসময় নিজেকে একটা উদার গণতান্ত্রিক এবং সবার প্রতি বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে নিজেকে প্রচার করেছে এবং সেইভাবে কাজ করেছে। এখন আপনি দেখেন যে পুরো পৃথিবীতে সপ্তদশ শতকের পর থেকে রাষ্ট্রের চরিত্র থেকে ধর্মকে বাদ দেওয়ার প্রবণতাটা শুরু হয়েছে। এর আগে আমরা রাষ্ট্র সৃষ্টির ইতিহাস দেখেছি, বিভিন্ন ধরনের রাষ্ট্র পৃথিবীতে এসছে। এই বিভিন্ন ধরনের রাষ্ট্র বিকাশের যে পরিক্রমা, সেই পরিক্রমায় আমরা শেষ পর্যন্ত দেখেছি যে ধর্মকে যদি রাষ্ট্রের প্রধান বিষয় হিসেবে আনা হয় তাহলে নানান ধরনের সমস্যা হয়। এই কারণে যে ধর্ম এমন একটা বিষয় যেটা পরিবর্তন করা যায় না, কিন্তু রাষ্ট্র তো প্রতি মুহূর্তে বিভিন্ন পরিবর্তিত সমস্যা মোকাবেলা করে। তো সেই ক্ষেত্রে একটা স্ট্যাগনেন্ট বিষয় দিয়ে কিভাবে কোন সমস্যার সমাধান হবে এই নিয়ে জটিলতা সৃষ্টি হয় এবং ফলে হয় যে তারা ধর্ম নিয়ে কাজ করেন তারা প্রগতি বিরোধী হয়ে যান। এইরকম প্রবণতা ইতিহাসে ইউরোপের বিভিন্ন দেশে দেখা গিয়েছে। সেখান থেকে মানুষ সপ্তদশ শতকের পরে মনে করেছে যে রাষ্ট্র থেকে ধর্মকে যদি আলাদা করা হয়, অর্থাৎ ধর্মটা হবে ব্যক্তিগত ব্যাপার, সমাজের মধ্যে থাকবে, ব্যক্তির মধ্যে থাকবে, পরিবারের মধ্যে থাকবে, কিন্তু রাষ্ট্র পরিচালনার নীতি যেন না হয়। বাংলাদেশ রাষ্ট্রটাও সেভাবেই আমরা বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী সেরকম মনে করে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রটা যে সৃষ্টির ইতিহাস, সেই সৃষ্টির ইতিহাসে অনেক বেদনাদায়ক অধ্যায় পার হয়ে আসতে হয়েছে বাংলাদেশকে। আমরা কিন্তু এইরকম একটা বাংলাদেশ কোনোদিন চাই নাই। আমরা যখন ব্রিটিশের আগে পুরো ভারতবর্ষ একসাথে ছিলাম, এরপরে যখন ব্রিটিশরা শাসন করলো এবং ব্রিটিশরা চলে যাওয়ার সময় কিন্তু আমরা কিন্তু আমাদের আলাদা একটা বাংলা রাষ্ট্র চেয়েছিলাম।
যেটার একটা অংশ এখন গিয়ে ভারতে পড়েছে, আর একটা অংশ নিয়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি, কিন্তু সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই। এবং এই যে 47 সনে যখনকার ভাগ হলো ভারত এবং পাকিস্তান, সেই সময়ই কিন্তু আমাদের বাংলা অঞ্চল নিয়ে আলাদা রাষ্ট্র হওয়ার কথা ছিল, এবং সেই রাষ্ট্রটার বৈশিষ্ট্য হবে সেকুলার, ডেমোক্রেটিক, এবং জাতি হবে বাঙালি এই ভিত্তিতে। কিন্তু সেটা কিন্তু উপমহাদেশীয় রাজনীতির ষড়যন্ত্রের কারণে, কিন্তু কংগ্রেস এবং মুসলিম লীগের ষড়যন্ত্রের কারণে আমরা বাঙালিরা সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের বাঙালি নেতৃত্বের। এখন এরপরে যে বাংলাদেশটা প্রতিষ্ঠা হলো, সেই বাংলাদেশ যে পাকিস্তানের অধীনে 23 বছর থাকলো, সেই 23 বছরে কিন্তু বাংলাদেশে একটা নন সেকুলার স্টেট এই অভিজ্ঞতা অর্জন করেছে বাংলাদেশের জনগণ। অর্থাৎ বাংলাদেশের জনগণকে কিন্তু মানে ইসলামিক রাষ্ট্রের একটা চাপ সহ্য করতে হয়েছে। তো ফলে হয়েছে কি, বাংলাদেশের জনগণের মধ্যে যেহেতু ঐতিহাসিকভাবে বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণ বেশি, এই জন্য রাষ্ট্র যখন 23 বছর যাবৎ ইসলামিক রাষ্ট্র বলে কাজ করেছে, তখন সেইটার একটা অভিঘাত কিন্তু এই অঞ্চলের মানুষের জনগণের মাইন্ডসেটের মধ্যে আছে। তো আমরা যখন স্বাধীন একটা রাষ্ট্রসত্তা হলাম, পাকিস্তানের সেই রাষ্ট্রীয় অভিঘাত থেকে আমাদের জনগণ কতটুকু মুক্ত হয়েছে, মাত্র 9 মাসের মুক্তিযুদ্ধে মুক্ত হয়েছে কিনা সেটা একটা প্রশ্ন সাপেক্ষ। আপনি দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প সময়ের মধ্যেই আমাদের জাতির পিতা নিহত হলেন, তারপরে যে সরকারগুলো আসলেন তারা কিন্তু তাদের রাষ্ট্র পরিচালনার নীতি হিসেবে ধর্মকে ব্যবহার করলেন। আপনারা দেখেন যে পরবর্তীতে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হলো, এবং বাংলাদেশে বর্তমানে যে অবস্থা রাজনৈতিক দলগুলোর মধ্যে, আপনি যদি বিশ্লেষণ করেন বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে, আমি খুব সংক্ষেপে বলি যে প্রধান একটি রাজনৈতিক দল যেমন বিএনপি, তারা কিন্তু মানে যদিও তারা মডারেট মুসলিম, তারা ইসলামিক রাষ্ট্র চায় না, কিন্তু তারা কিন্তু ইসলামিক জাতীয়তাবাদে বিশ্বাসী। এবং জামাতে ইসলামী হচ্ছে একটা মুসলিম ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, ইসলামিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এবং যে সরকারটা কিছুদিন আগে ক্ষমতায় ছিল তারা সেকুলার ছিল। আমি বলি ডক্টর আব্দুল্লাহ, এই জায়গা থেকে আমি শেষ করে দিই, কখনোই ইসলামী আইন, ইসলামী শরিয়া আইন বাংলাদেশের রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চায় এরকম কিছু বলেনি। সর্বশেষ যে তাদের যে 31 দফা আপনি নিশ্চয়ই দেখে থাকবেন, 31 দফার মধ্যেও কিন্তু ইসলামিক আইন, শরিয়া আইন ইত্যাদি যে রাষ্ট্রে তারা করবেন, স্থান দেবেন, এরকম কথাও কিন্তু নাই। ইসলামী জাতীয়তাবাদটা আসছে না। আমি সেটা বলছি যে জাতীয়তাবাদ দল সেটা বলেনি যে তারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু আমরা যেটা বলেছি যে রাষ্ট্র ধর্ম হিসেবে ইসলাম, এটা কিন্তু তারা সমর্থন করে, এবং বিভিন্ন তারা কিন্তু ইসলামিক সংস্কৃতিতে এবং রাষ্ট্রটাকে বিরোধিতা করেনি। সবশেষ একটা জিনিস হলো যে জঙ্গিবাদী রাষ্ট্র আর ইসলামিক রাষ্ট্র দুটো কিন্তু দুই জিনিস, আমরা এটা যেন গুলিয়ে না ফেলি। ইসলাম মানেই কিন্তু সন্ত্রাস নয়, ইসলাম মানেই কিন্তু জঙ্গি নয়। এখন মুশকিল হচ্ছে যে আমাদের ত্রুটিটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে। আপনি দেখেন আমাদের এই 53 বছরের যে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের অভিজ্ঞতা, এর মধ্যে আমরা কিন্তু একটা সার্বজনীন শিক্ষা ব্যবস্থা চালু করতে পারি নাই। আমাদের যে সরকারি শিক্ষা ব্যবস্থা আছে সেখানে একটা জেনারেল এডুকেশন আছে, কিন্তু এর বাইরে কিন্তু হাজার হাজার মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, এবং এখানে যে শিক্ষা ব্যবস্থাটা চালু আছে তারা কিন্তু একটা ইসলামিক সভ্যতার শিক্ষা দেয়। ফলে এই যে কথাটা আমরা এই মুহূর্তে বলছি যে ডক্টর ইউনূস যে কথাটা বলেছেন, এইটা আসলে পুরো জাতির কণ্ঠস্বর হিসেবে তিনি বলেছেন, কিন্তু আমাদের জাতির মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে একটা অংশ কিন্তু আছে যে যারা ডেমোক্রেসি চায় কিন্তু ইসলামিক সমাজ ব্যবস্থা চায়। তো ফলে আমরা এখন কিন্তু আমরা যে জিনিসটা চাচ্ছি যে এই জিনিসটা যে বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, রাষ্ট্র অনুযায়ী সম্ভব নয়, এটাই কিন্তু আমাদের ডক্টর ইউনূসের মুখ দিয়ে বেরিয়ে এসছে। কিন্তু গ্লোবাল পলিটিক্সটা আমরা যেভাবে দেখছি, পুরো পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে কিন্তু এক্সট্রিমিজমের উত্থান ঘটছে। কাজে আমরা যদি একটু সতর্ক না হই, তাহলে যেমন ইন্ডিয়া এত বড় একটা রাষ্ট্র, তারা ডেমোক্রেটিক হিসেবে দাবি করে, সেখানে কিন্তু আমি বলবো যে হিন্দু এক্সট্রিমিজম ডেভেলপ করেছে। কাজে এত বড় একটা ভারতীয় রাষ্ট্রে যদি সেটা ডেভেলপ করে, কাজে আমার দেশে যে ঘটবে না এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না। সেই জন্য আমাদের প্রবণতাটা হচ্ছে যে আমাদের ম্যাস পিপল হয়তো সেটা চায় না, কিন্তু গ্লোবাল পলিটিক্সের কারণে কিন্তু কোনো কারণে এই ঘটনাটা হঠাৎ ঘটে যেতে পারে। তো সেইটা আপনি দেখেন যে একটা ডেমোক্রেটিক এরকম সম্ভাবনা দেখছেন, একটা ইসলামিক রাষ্ট্রের সম্ভাবনা আছে, এরকম দেখছেন? আমি তো মনে করি যে পৃথিবীর ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যে আগে থেকে কোনো কিছুই নিশ্চিত বলা যায় না। আমরা তো দেখেন এটা নিশ্চিত বলতে পারি না, কারণ প্রত্যেকেই যার যার আদর্শ নিয়ে পৃথিবীতে কাজ করছে, প্রত্যেকেই তার আদর্শটাকে বাস্তবায়ন করতে চায়,
এবং সময় সুযোগ অনুযায়ী কিন্তু তারা সেই আদর্শটা বাস্তবায়ন করার সুযোগটা নিতে পারে। এখন সময় এবং সুযোগটা আমরা সৃষ্টি করব কি না, সেই গ্যাপটা আমরা সৃষ্টি করব কি না, সেটাই হচ্ছে প্রশ্ন। কারণ রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই, কাজেই আমরা এটা আগে থেকে কিভাবে বলবো। তবে বাংলাদেশের সমাজ ব্যবস্থা নির্দেশ করে যে এইখানকার মাটি এক্সট্রিমিজমের বিকাশ হওয়ার সুযোগ এখানে খুবই সীমিত, সুযোগ খুবই কম। আমরা দেখছি যে এই যে পশ্চিমবঙ্গে একজন কাশ্মীর থেকে একজন জঙ্গি বলা হচ্ছে তাদের ভাষায়, ভারতের গণমাধ্যমের ভাষায় জঙ্গিকে আটক করেছে এবং তারপরে বলা হচ্ছে যে এরকম তাদের হাস্যকর একটা দাবি যে বাংলাদেশ পাকিস্তানের ছকে ভারতে জঙ্গিরা অবস্থান করছে, তারা ওখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। আমি আর বিস্তারিত যাচ্ছি না, আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। বিরতিতে ফিরে এসে আবার বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করব। আরাকান আর্মি প্রসঙ্গ আছে, সেখানে নাকি আর একটা দেশ হতে যাচ্ছে এরকম গণমাধ্যমে আছে, সেটার বাস্তবতা নিয়ে আলোচনা করব। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরে ফিরে আসছি। 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি আমাদের অতিথি ডক্টর গোলাম মাদবরের কাছে। তার কাছে জানতে চাইব যে গুজব এখনও পর্যন্ত ভারতীয় মিডিয়ায়, বিশেষ করে কয়েকটি মিডিয়া এবং যারা সুপরিচিত বিজেপির আদর্শের বা বিজেপির হিন্দুত্ববাদী আদর্শ অনুসরণ করে থাকে, রিপাবলিক বাংলা তাদের একটি, তারা গুজব ছড়াচ্ছে এবং আরও গুজব ছড়াচ্ছে একসময় প্রগতিশীল টেলিভিশন এনডিটিভি, তারা এখন আদানি গ্রুপের মালিকানাধীন, এরাও গুজব ছড়াতে কম যাচ্ছে না। তো বলছে, যেটি আগে বললাম, এ বিষয়ে আপনি কি বলবেন? একই সঙ্গে আরাকান আর্মির প্রসঙ্গেও আপনার কাছে জানতে চাইব ডক্টর মাদবর। দেখুন, আসলে আমি ইতিহাস বেশি আনতে চাই নাই। যে সেপারেশন অফ স্টেট ফ্রম চার্চেস, এটা কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের অনেক আগে শুরু হয়েছে এবং সেটা করেছিল, এবং ডেমোক্রেসি ফাংশন করে। কিন্তু বিশেষ করে এই ধরনের এলিমেন্টগুলোকে যদি আপনি ইফ ইউ ক্যান গেট রিড অফ দ্যাট এলিমেন্ট, অর্থাৎ ধর্ম যে দেশ শাসন করবে, সেটা কিন্তু সাকসেসফুল হয়েছিল এবং ডেমোক্রেসি ফ্লারিশটা হয়েছিল কিন্তু এই জন্যই। আমি গত 10 বছর যাবৎ বলছি এবং আমি লিখেছি এটার উপর, এবং আমি প্রেজেন্ট করেছি বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল কনফারেন্সে। ন্যাশনালিজম, ফান্ডামেন্টালিজম, এক্সট্রিমিজম, দিজ আর অন দ্য রাইজ সারা বিশ্বে। কিন্তু এখন আপনি দেখবেন, এবং কোনো কোনো কান্ট্রিতে আমরা জানি কোনো কোনো দেশে সরকার ফর্ম করতেও তারা সাকসেসফুল হয়েছে। আর আপনি হিন্দুত্ববাদ যেটা বলছেন, এটা তো কন্টিনিউয়াসলি দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি দে আর ডুইং, হেট্রেডনেস, দে আর স্প্রেডিং হেট্রেডনেস। এই যে আপনার ইসকন ফর এক্সাম্পল, ইসকনের কথা বলা হচ্ছে, ইসকনের যদি আপনি ফিলসফি ম্যানিফেস্টো দেখেন, ইটস অল অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড পিস, বাট হাউ দ্য থিংস অ্যাকচুয়ালি হ্যাপেনিং। আমি বলছি না ইসকনে করছে, যে বাংলাদেশে যেটা হয়েছে বা অন্য জায়গায় যেটা দেখা যাচ্ছে। তো এখন দেখুন, পলিসিতে একটা জিনিস হচ্ছে কভার্ট পলিসি আর ওভার্ট পলিসি, দুটো কথা আমি সবসময় বলি আর কি। আপনি দেখুন যে এখন সরকারে যে যাচ্ছে, সেই যদি ওই এক্সট্রিমিস্ট হয়, ফান্ডামেন্টালিস্ট হয়, তখন ওই ডেমোক্রেসিটাকে সে স্বাভাবিকভাবে সেটাকে সে কিন্তু মিসগাইড করতে চেষ্টা করে। অ্যান্ড দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য লার্জেস্ট democracy. Even here, Southern Christian Coalition is the base for President-elect Donald Trump. আপনি দেখবেন যে তাদের পার্সোনাল চরিত্রগুলো যদি দেখেন, এবং বাংলাদেশে আমি যখন ছিলাম আর কি, আমি তো 33 বছর বোধহয় বাইরে দেশে এখন, তো আমি তখন একদিন হঠাৎ করে দেখি যে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র, হুসাইন মোহাম্মদ এরশাদ জারি করলেন বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র। So those are the kind of thing, threat, like minorities, people those who believe in other religion. ডেমোক্রেসি তো আপনি সেইভাবে করতে পারেন না। স্টেট, ধর্ম, মেজরিটি হোক, যাই হোক, এটা তো আপনি করতে পারেন না। সো হাউ আদার পিপল, মাইনরিটিস, পিপল দোজ হু বিলিভ ইন আদার ফেথ, হাউ আর দে গোইং টু ফিল ইট? সো দিস ইজ হোয়াট সামথিং। সো আপনি যে কথা বলছেন যেটা, সেটা হচ্ছে আসলে অল কাইন্ডস অফ মিসইনফরমেশন, ডিসইনফরমেশন স্প্রেড করছে। আমি এটাই বুঝি না যে ভারত কেন বাংলাদেশের সাথে সম্পর্কটা করবে লিডার টু লিডার। ইট শুড বি পিপল টু পিপল। যেমন ওই যে আমার কোপেনালিস্ট বললেন যে আসলে স্টেট কথা ছিল বাংলা, সেটা তো হয় নাই। আমরা জানি 1947 টু নেশনস থিওরি, হুইচ ইজ প্রুভেন এ ফলস থিওরি, এবং ওইটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের স্বাধীনতা দিয়েছে পাকিস্তান আর হচ্ছে ইন্ডিয়া, এবং আমরা হয়ে গেলাম পাকিস্তানের পার্ট। তো উই আর মেজরিটি, আমাদের আন্দোলন, এগুলো আমি ডিটেল যাচ্ছি না।
সো ওইটাই তো জার্মিনেট করে রেখেছেন। অথচ ওই অঞ্চলে হিন্দু মুসলিম 1947 আগ পর্যন্ত কোনো মেজর কোনো ইনসিডেন্ট ওই ধরনের হয় না, যে অ্যাট্রোসাইটিস গুলো আমরা এখন দেখতে পাচ্ছি। সো আপনি যদি রেগুলেট ঠিক মতো না করেন, পলিসিগুলো যদি আপনার, ইনস্টিটিউশনাল ডিসক্রিমিনেশনটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি করে। এখন তো যেগুলো হচ্ছে ইনস্টিটিউশনাল ডিসক্রিমিনেশন গুলো, মার্জিনালাইজড হয়ে যাচ্ছে মাইনরিটিসরা। সে যে দেশেই হোক, মাইনরিটিসরাই হচ্ছে সবচেয়ে বড় ভিকটিম যে কোনো কিছুতে। সো দিস ইজ হোয়াট হ্যাপেনিং, এবং এটা আজকে শুরু হয়নি, এবং আমি বলছি ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোতে কথা হচ্ছে। আপনি ইউরোপে যান, সেখানেও কিন্তু এই রেডিক্যাল ডানপন্থী এরা কিন্তু এখন ক্ষমতায় আসছে। সো ইটস গিভিং আস এ ডিসমাল পিকচার, ভবিষ্যৎ একদম হোপলেস একটা। আচ্ছা, আরাকানের কথা বলি। আমার বাড়ি কিন্তু কক্সবাজার, এবং আমরা জানি আরাকান যে প্রদেশটা সেটা হচ্ছে আপনার বাংলাদেশের কক্সবাজার টেকনাফ আমাদের সাথে কিন্তু আপনার বর্ডারটা। দেখুন এইখানে যে প্রভিন্সটা, এখানে আরাকান যে রিভলিউশনারি ফোর্স বলেন, বা যারা এখন 90% বলছে যে দখল করে ফেলেছেন তাদের প্রদেশের সামরিক জান্তা, তাদের কাছ থেকে হেরে গিয়েছেন। আর এটা যে একটা দেশ হলে আমি একদম সারপ্রাইজ হব না, বিকজ majority people are not Muslim. Think about South Sudan. Majority people are Muslim, so they become. কিন্তু অন্য কত তথ্য আছে আপনাকে বলি। আরাকান আর্মি এরা কিন্তু মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী। এরা কিন্তু এই রোহিঙ্গাদের পক্ষে, রোহিঙ্গাদের স্বার্থে কাজ করবে এরকম না। না না, নট এট অল। তো এখন দেখুন আপনার এই যে আপনি বৌদ্ধ ধর্ম বললেন, বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় ইয়া হচ্ছে আপনার যে পিস, এবং সেই পিস এগুলো কিন্তু আমরা কোথায় গিয়েছিল? এই যে এখানে তাহলে ধর্মীয় আলোচনায় ঢুকতে হবে। বৌদ্ধ ধর্মের দুইটা ধারা, মহাযান আর হীনযান। এই হীনযান ধারাটা এখানে সক্রিয়, এবং তারা হচ্ছে সাম্প্রদায়িক। এইখানে আপনি দেখুন যে 1.2 মিলিয়ন, আই বিলিভ 12 লক্ষ বোধহয় এখন না, আবার এই গত 2 মাসে বোধহয় 60,000 বোধহয় রোহিঙ্গা পিপল পুশ ব্যাক টু বাংলাদেশ। তো এবং তারা যে ধরনের পারসিকিউশন, যে ধরনের টর্চার তাদের উপর হয়েছে, আমরা যে বুদ্ধিস্ট বলি, যে আমরা বুদ্ধিজম বলি সবচেয়ে হচ্ছে শান্তির ধর্ম, ধর্ম আসলে প্রত্যেকটাই কিন্তু একটা পিসের একটা কিন্তু মেসেজ, মেইন ম্যানিফেস্টো সেটা, কিন্তু কার্যত আমরা তা দেখছি না। ইটস বিকজ অফ দ্য লিডারশিপ, পিপল চুজিং অর ইলেক্টিং দ্য রং লিডার্স। এই লিডারগুলো যা ধর্মের কথা বলে, তাদের আপনি পার্সোনাল ট্রেটগুলো দেখবেন, হোয়াট কাইন্ড অফ পিপল আর দে। সো হোয়াট দে আর ডুইং, আসলে তারা তো ধর্ম নিয়ে কথা বলছে না, তারা যেটা করছে সেটা হচ্ছে জাস্ট ধর্মটাকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করছে, কারণ জানে যে মানুষকে এটা নিয়ে চিট করা খুব ইজি, এন্ড দ্যাটস হোয়াট দে আর ডুইং। তো আপনি এখানে দেখুন আরাকান প্রদেশটা, আমি বলছি আমি সারপ্রাইজ হব না, ওই মুসলিম হলে, কাশ্মীর হলে, আপনার প্যালেস্টাইন হলে, ওগুলো চলতেই থাকবে, এটি ইজিলি রিজলভ হয় না, কিন্তু এগুলো রিজলভ হয়ে যায়, যেহেতু শুধু মুসলমান না হইলেই হইল ম্যাচুরিটি যে কোনো জায়গায়। দ্য ভিকটিম ইন দ্য হোল ওয়ার্ল্ড ইজ নাও, সবচেয়ে যদি আপনি এভরি হয় আপনি যদি চোখ দিয়ে দেখেন আর কি, মুসলিমস আর সাফারিং হোল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং আমি জানি না, সামহাউ এভরিওয়ান ইজ লাইক এগেইনস্ট দিস গ্রুপ। তো এখন দেখুন এখানে আপনার, কিন্তু এর জন্য দায়ী কে? মুসলিমরা যে সাফার করতেছে, এর জন্য দায়ী কি? কারা? মুসলিমরা তো দায়ী কোনোভাবে। মুসলিমরা নিজেরাও দায়ী, বিকজ দে নট হ্যাভ এনি ইউনিটি, দে গো ওয়ান গ্রুপ ওভার অ্যানাদার, তাদের মধ্যে সেক্টরিয়ান আপনার যুদ্ধ হয়। সো দিস ইজ হোয়াট অল হ্যাপেনিং, এন্ড বিকজ অফ দ্যাট they are suffering. যদি আপনি নিজে অপরচুনিটি দিয়ে দেন। এখন আরাকান সম্পর্কে আমি বলি, এইখানে হচ্ছে ভারতের একটা বিরাট ইন্টারেস্ট। আপনি জানেন যে 7 সিস্টারে তারা যে ইয়াটা নিতে চাচ্ছিল বাংলাদেশের উপর দিয়ে, সেটা যদি ওইটা দিয়ে নিতে পারে, আরাকান দিয়ে ইজি হয়, ক্যালকাটা পর্যন্ত যেতে পারে, বা ক্যালকাটা থেকে ওই দিক দিয়ে যাওয়া যেতে পারে। আর এখানে চায়না কিন্তু আপনি দেখুন বিরাট পোর্ট করতে চায়। সো বোথ কান্ট্রিজ এখন এগুলো তো, এই যে আপনার, আমি সবসময় বলি যে ছাগল নাচে কিন্তু কুটির জোরে। এই যে মিয়ানমার কান্ট্রিটা, এই যে এতগুলো লোক, 1.2 মিলিয়ন পিপল, কত রেপ মার্ডার যে করেছেন রোহিঙ্গাদের উপর, কেউ কিন্তু কিছু বলছে না, খালি এখন জাতিসংঘে আনে বা বাইলেটারাল ইয়া হয়, কিছু হয়। ওয়াই ইট ইজ নট রিজলভিং? বিকজ অফ দিস টু কান্ট্রিজ, ওদের অনেস্ট কোনে আনে। আমি এটা আরো অবাক করি যে আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল 16 বছর, যেটা তাদের সাথে তো ইন্ডিয়ার সবচেয়ে বেশি সখ্যতা ছিল। Why they did not come forward? ওই সখ্যতা আসলে সখ্যতা বলা যাবে কিনা প্রশ্ন হচ্ছে এখানে। ওই সখ্যতা তো
মানে অন্য সম্পর্ক ছিল, মানে অনুগত, আনুগত্য এবং প্রভুত্ব, এরকম একটা বিষয় ছিল। আমি একটু ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরীর কাছে যেতে চাই। ডক্টর গোলাম মাদবর, আপনি একটু অনুমতি দেন। ডক্টর আব্দুল আল মামুন চৌধুরী, দেখেন বাংলাদেশ এতদিন পর্যন্ত যেভাবে এই মিয়ানমার ইস্যু, রোহিঙ্গা ইস্যু ডিল করতেছেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি যে থাইল্যান্ডে একটি সম্মেলন হলো বিভিন্ন দেশের, এর মধ্যে মিয়ানমারে ছিল, সেখানে তিনি বলেছেন যে এই যে নন স্টেট অ্যাক্টর অর্থাৎ আরাকান আর্মির সাথে তো বাংলাদেশ সরাসরি যোগাযোগ করতে পারে না সীমান্তে, যদিও তাদের পুরোটাই নিয়ন্ত্রণে আছে। তো তিনি প্রশ্ন করেছেন যে কিভাবে মিয়ানমারের সাথে তারা যোগাযোগ করবে, এটা তাদেরকে ঠিক করতে হবে। তো এই বাংলাদেশ কিভাবে বিষয়টা ডিল করবে? এতদিন যেভাবে করে আসছে সেভাবে। হ্যাঁ, এটা বাংলাদেশের সামনে একটা নতুন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা যে সামনে আসতে যাচ্ছে, আমরা এটা আগে থেকেই একটু আঁচ করতে পারছিলাম যে এই বর্ডার এরিয়াতে এক ধরনের বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে। এটা শুধুমাত্র যে মিয়ানমারের নিজস্ব পলিটিক্সের কারণেই তা না, এখানে গ্লোবাল অ্যাক্টরদের এখানে একটা কাজ আছে। এখন সমস্যা হলো যে আমরা যেটা দেখছি যে আরাকান আর্মি ওই পুরো অঞ্চলটা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং বাংলাদেশের বৃহত্তর একটা বর্ডার এরিয়া। এখন প্রশ্ন হচ্ছে, পুরো পৃথিবীতে এখন মনে হচ্ছে যে ওখানে হয়তো একটা নতুন রাষ্ট্র তৈরি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে বর্ডারিং কান্ট্রি হিসেবে বাংলাদেশের কি করণীয়, সেক্ষেত্রেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা একটা মন্তব্য করেছেন। আমি এই মন্তব্যের বিষয়ে যেটা বলতে চাই, উনি যেটা বলেছেন সেটা মানে কাঠামোগত যে উত্তর দেয়া যায়, সেই কাঠামোগত উত্তরটাই উনি দিয়েছেন, যে একেবারে সরকার থেকে সরাসরি যে কথাটা বলা যায়, উনি পদ্ধতিগতভাবে কথা বলেছেন। কিন্তু এই পদ্ধতিগত উত্তরটাই যথেষ্ট নয়, কারণ একটা রাষ্ট্র যখন পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে বিভিন্ন রিলেশন বিল্ড আপ করে, সেটা বাইল্যাটারাল, ট্রাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল রিলেশন বিল্ড আপ করে, এবং সরকার কিন্তু আরেকটা রাষ্ট্রের থেকে তার নিজের স্টেট ইন্টারেস্ট অনুযায়ী সুবিধা বের করে আনার জন্য শুধুমাত্র যে G2G কানেকশন নিয়েই কাজ করবে তা না, তাকে কিন্তু ট্র্যাক টু লেভেল এবং বহু ধরনের ডাইমেনশনে কাজ করতে হয়। কাজেই এখন কিন্তু বহু আগে থেকেই আমরা যারা বিশ্লেষক আমরা চিন্তা করেছিলাম যে যখন মিয়ানমারে এই অবস্থাটা চলছে, আমরা শুধুমাত্র যে মিয়ানমারের সরকারের সাথে কানেকশন রাখছি, ইন্ডিয়া কিন্তু তা করছে না, চায়না কিন্তু তার করছে না। এইখানে ইন্ডিয়া এবং চায়না কিন্তু তারা মিয়ানমার সরকারের সাথেও যেমন সম্পর্ক রেখেছে, পাশাপাশি যারা রেবেল বিদ্রোহী তাদের সাথেও কিন্তু তারা ট্র্যাক টু লেভেলে বা বিভিন্ন ফর্মে যোগাযোগটা রেখেছে। কারণ তারা জানে যে শুধু সরকারের সাথে যোগাযোগ রেখে তাদের যে মিয়ানমারের স্টেট ইন্টারেস্ট সেটাকে ফলপ্রসূ করা যাবে না, কারণ রাজনীতি যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে। তো কাজে আমি মনে করি যে বাংলাদেশ সরকারের এই জিনিসটা মাথায় রাখা উচিত যে শুধুমাত্র যে মিয়ানমার সরকারের সাথে আমরা কানেকশন রাখবো, এটা তো অফিসিয়ালি আমরা যেটা বলেছি সেটা আমরা বলবোই, অফিসিয়ালি সব কথা বলা যায় না। অবশ্যই আমাদের এখন মিয়ানমারের যে আর্মি জায়গাটা দখল করেছে, যদি মিয়ানমার রাষ্ট্রটা টিকে যায় ওখানে, তাহলেও তো এই আর্মির লোকজন ওখানে থাকবে, তারা তো বর্ডারে নানান ধরনের তাদের কাজ করবে। সো আমাদেরকে তো তাদেরকে ডিল করতে হবে, তাই না? আমার বর্ডার সিকিউর করার জন্য ওই আপনার ইয়াঙ্গুনের রাজধানী থেকে তো সবকিছু নিয়ন্ত্রিত হবে না। কাজে আমার কিন্তু এই যে কথাটা আমরা বলি যে দুইটা রাষ্ট্রের সাথে জনগণ, আমরা যে কথাটা বলি ইন্ডিয়ার ক্ষেত্রে যে কথাটা আমরা বলছি, যে কোনো একটা দল বা সরকারের সঙ্গে তো আমাদের সম্পর্ক না, একটা রাষ্ট্রের সম্পর্ক হবে আরেকটা রাষ্ট্রের জনগণের সাথে। সেই সম্পর্কটা যারা সরকারে থাকে তাদের মাধ্যমে হয়। এই মিয়ানমারের ক্ষেত্রে আমাদের একই পলিসি হওয়া উচিত যে ওই অঞ্চলের জনগণের সাথে আমাদের সম্পৃক্তি বাড়ানোর একটা চেষ্টা করতে হবে, এবং সেই জনগণের যদি প্রতিনিধিত্ব এই মুহূর্তে মিয়ানমারের যে আরাকান আর্মি করে, তাহলে ট্র্যাক টু লেভেলে হোক, যে কোনো ফর্মে হোক, তাদের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগটা বাড়াতে হবে। কারণ রাজনীতি যে দিকে যাচ্ছে মিয়ানমারে, ওখানে একটা স্বাধীন রাষ্ট্র যদি হঠাৎ হয়েই যায়, তাহলে তারা কিন্তু এটা প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে। তথ্য আপনাকে দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনার আলোচনা করতে সুবিধা হবে। ওইখানে একটা ছোট পরিসরে হলো বাণিজ্যিক সম্পর্ক আছে, আমদানি রপ্তানি আছে মিয়ানমারের সাথে বাংলাদেশে। তো সেখানে একটা পণ্য আসছে, পেঁয়াজ আসছে, তো সেখানে পেঁয়াজে যে পণ্যটা আসছে সেখানে কাগজপত্রে আরাকান আর্মির সিগনেচার আছে, সেখানকার তাদের নেতাদের সিগনেচার আছে, সে আসছে। বাংলাদেশ সরকার দেখছে যে এটা তো সরকারের প্রতিনিধিত্ব করছে না, মিয়ানমার সরকারের, তারা ফেরত পাঠিয়েছে। তাদের কি করণীয়, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? না, এটা করণীয় যেটা হচ্ছে যে এখন পর্যন্ত দেখেন বাংলাদেশ তো জাতিসংঘের সদস্য,
জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে কোনো রাষ্ট্র আরেকটা রাষ্ট্রে ডিসমেম্বারিং যারা করে তাদেরকে সাপোর্ট করতে পারে না, এটা একটা প্রোটোকল আছে। সেই হিসেবে ফর্মালি পারে না, কারণ হলো যে মিয়ানমার রাষ্ট্র ভেঙে আরেকটা রাষ্ট্র হবে, এই জায়গাটাতে বাংলাদেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে কনভেনশন অনুযায়ী ওখানে মানে অফিসিয়ালি কোনো করে না। কাজে এটা যে ফেরত দিয়েছে অফিসিয়ালি বাংলাদেশ এটা করতে বাধ্য, সেটা ঠিকই আছে। কিন্তু আমি যেটা বলছি যে সমাজ বাস্তবতায় অফিসিয়াল কাজ করার পাশাপাশি কিন্তু আমাদেরকে মানে পলিটিক্স বা বাস্তবতা বুঝে কিন্তু ট্র্যাক টু লেভেলে বা বিভিন্ন লেভেলে বাংলাদেশ সরকার প্ল্যান বি চিন্তা করতে হবে। জি, প্ল্যান বি তো থাকতেই হবে, প্ল্যান বি থাকতে হবে, সি থাকতে হবে। একটা রাষ্ট্র তো যে সবসময় প্ল্যান এ তে সাকসেস হবে তা নয়। এখন মিয়ানমারের বর্তমান ক্রাইসিসটা একটা বাস্তবতা, এই ক্রাইসিসটা মিয়ানমার সরকার কিভাবে মিট আপ করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা জাতিসংঘের সনদ যেমন মান্য করব, যেটা বাংলাদেশ সরকার করেছে, পাশাপাশি কিন্তু বাস্তবতাকে আমাদের মূল্য দিতে হবে। কারণ হলো যে মিয়ানমারের যে আরাকান আর্মি, তাদের সাথে আমাদের রোহিঙ্গাদের কিন্তু শত্রুতা আছে। কাজে আমরা যে রিপ্যাট্রিয়েট করব এই রোহিঙ্গাদের, তো এই আরাকান আর্মি যদি হঠাৎ একটা রাষ্ট্র ফর্ম করে ফেলে তাহলে তো তারা এই রোহিঙ্গাদের ফেরত নিবে না। ফলে তো আমি মিয়ানমার তো তখন মিয়ানমারের কেন্দ্রীয় সরকার তো আমাদের কোনো কাজে লাগবে না, তখন এই জিনিসগুলো তো আমরা মাথায় রাখতে হবে। আর্মি সরকার তো তখন তারা সেটা করবে না। কাজে এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রেখে আমার মনে হয় যে অফিসিয়ালি বাংলাদেশ যে স্ট্যান্ড নিয়েছে এটা সঠিক আছে। কিন্তু আমাদের তো মানে নাগরিক পর্যায়ে ব্যবসায়ী আছে, নানান ধরনের লিঙ্ক আছে। আমাদের এখন মেইন সমস্যা হলো যে মিয়ানমারের সাথে এই অংশের সাথে আমাদের কিন্তু আমরা বলি বা না বলি আমাদের একটা বাণিজ্যিক সম্পর্ক আছে ঐতিহাসিকভাবে। তো সেই বাণিজ্যিক সম্পর্ক যেহেতু আছে, এটাও একটা সম্পর্ক, সেই সম্পর্কে কাজে লাগিয়ে অবশ্যই আমাদের আরাকান আর্মি বা এই মুহূর্তে যারা ওখানে নেতৃত্ব দিচ্ছে জনগণকে বা কন্ট্রোল করছে, তাদের সাথে একটা আমার মনে হয় যে সম্পর্ক সময়ের দাবি আর কি, এটা করা এখন ইমিডিয়েট দরকার। আপনি পরামর্শ সেটা অফিশিয়ালি আমরা হয়তো স্বীকার করব না। ওকে, থ্যাংক ইউ। আপনি স্পষ্ট করেই বলেছেন কি করতে হবে বাংলাদেশ সরকারকে। আমি ডক্টর গোলাম মাদবর, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আপনি একই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে পারেন এবং আরেকটি প্রতিক্রিয়া, সেটা সিরিয়ার যে বিদ্রোহী নেতা যারা সরকার গঠন করতে যাচ্ছে, বলা হচ্ছে তার উপরে যে বাউন্টি ছিল আল জোলানি $10 বিলিয়ন, আমেরিকা সেটা প্রত্যাহার করেছে, বাইডেন প্রশাসন সেই পুরস্কার ঘোষণা বাতিল করেছে। এটাকে কিভাবে দেখছেন ডক্টর? দেখুন, আপনি আমাদের যে প্রথম প্রশ্ন যেটা করলেন আরাকানে আর কি, আরাকান যে এখন তাদের যে আর্মি, তাদের সাথে বাংলাদেশের তহিদ হোসেন, আমি মনে করেছি উনি একজন ডিপ্লোম্যাট, অ্যাম্বাসেডর ছিলেন, অনেক কিছুই ছিলেন, পররাষ্ট্র সচিব ছিলেন, এখন উপদেষ্টা। ওনার এই কথাটা তাহলে বলার দরকারটাই বা কি ছিল? যে এটা বলা মানিত হচ্ছে সামরিক জান্তাকে আপনি এক ধরনের প্রশ্রয় দেওয়া, এদিকে এদের সাথেও একটা অনেকটা বলতে গেলে এক্সক্লুড করার মতো বা ডিসক্লুশনারি একটা স্টেটমেন্ট আর কি। আপনি দেখুন যুক্তরাষ্ট্র, আপনি বললেন সিরিয়ার কথা, এই যে STS হায়াত তাহরির আল শামস এর লিডার কে এখন? আহমেদ আল শারা, যে যার কথা বললেন জুলানি। যুক্তরাষ্ট্র এরা তো ইলেক্টেড গভর্নমেন্ট না। যুক্তরাষ্ট্র অলরেডি তো ওখানে কিন্তু আপনার ডিপ্লোম্যাটিক এনভয় পাঠিয়েছেন, যে বারবারা লিফকে এবং আরেকজন তাদের সাথে কথা বলার জন্য। তো বাংলাদেশের, আমি বলছি না যার কারণ যে আর্মির সাথে বাংলাদেশ গভর্নমেন্টের গিয়ে যে একেবারে ইয়া করা ধর্ম, ওইটা আমি বলছি না, কিন্তু স্টেটমেন্ট এটাই বা দেওয়ার দরকার কি ছিল না? দিস ইজ হোয়াট দ্য প্রবলেম আমাদের আর কি। তাইলে আমাদেরকে মনে করে খুব নত জানো আর কি। দ্যাটস হোয়াট সামরিক জান্তা তো অলরেডি কিন্তু তারা কিন্তু গেম প্লে করছে, এখানে যে বললাম দুই পরাশক্তি কিন্তু এখানে ইনভলভড। এবং আপনারা জানেন যে রোহিঙ্গার ব্যাপারটা কতদিন ঝুলে আছে, এখন যে তাদের যে ছেলেপেলে হচ্ছে এখন কতদিন, এটা আদৌ এটা নেগোসিয়েশন বা রেজলিউশন হবে কিনা আদৌ আমার নিয়ার ফিউচার আমি দেখছি না। সো আমার মনে হচ্ছে যে সামরিক জান্তার এই স্টেটমেন্টটা লুফে নেবে বাংলাদেশ, এটা বোধ দরকার ছিল না তহিদ হোসেনের বলাটা আর কি। আর আসলে কিন্তু হ্যাঁ, পলিটিক্যালি আমিও বলি যে আমার কো-প্যানেলিস্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাকচুয়ালি শুড নট হ্যাভ সেড দিস থিং, আমার মতে আর কি দরকার ছিল না। কিন্তু যেটা করছে যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, দ্যাট ইজ গুড। আপনি ইফ ইউ আর এ মেম্বার কান্ট্রি অফ দ্য ইউনাইটেড নেশন, ইউ হ্যাভ টু গো বাই, ইউ হ্যাভ টু অ্যাবাইড বাই all those, you know, the institutes of the United Nations. So that's the way to. তো স্টেটমেন্ট আমার মনে হয় এটা অনেক দরকার ছিল না, এটা বলাটাই দরকার ছিল না। ডক্টর গোলাম মাদবর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আশা করছি ভবিষ্যতেও আপনাকে পাওয়া যাবে। আমার অনুষ্ঠান শেষ করতে চাই, আপনি খুব সুন্দর বলেছেন ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন স্যার, আপনিও ভালো থাকবেন। স্বাধীনের বিষয়ে ছিল আজকের মতো, সে পর্যন্ত সবাই বিদায় নিচ্ছে আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।